বিউটিফুল বাংলাদেশ। বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা কেমন আছেন? হ্যাঁ, ঢাকা থেকে আমরা যাত্রা শুরু করেছি উপমহাদেশের মধ্যযুগীয় ইতিহাস সমৃদ্ধ জনপদ এবং হযরত খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইহির স্মৃতি বিজড়িত পুণ্যভূমি বাগেরহাটের উদ্দেশ্যে। ঢাকা থেকে মাওয়া ফেরিঘাট হয়ে সড়কপথে বাগেরহাটের দূরত্ব ৩৬০ কিলোমিটার এবং নদীপথে প্রায় ৪০০ কিলোমিটার। দক্ষিণ পশ্চিমে বঙ্গোপসাগরের কূল ঘেঁষে বাগেরহাট জেলা অবস্থিত। এই জেলার উত্তরে গোপালগঞ্জ ও নড়াইল, দক্ষিণে বঙ্গোপসাগর, পূর্বে পিরোজপুর এবং পশ্চিমে খুলনা জেলা অবস্থিত। বাগেরহাট জেলার আয়তন ৩,৯৫৯.১১ বর্গ কিলোমিটার। এই জেলায় উপজেলা রয়েছে ৯টি, পৌরসভা ৩টি এবং ইউনিয়ন পরিষদ ৭৭টি। জনসংখ্যা প্রায় ১৫ লাখের মতো, শিক্ষিতের হার ৬০%। হ্যাঁ, আমরা এখন পদ্মা নদীর উপর দিয়ে মাওয়া ফেরি পার হচ্ছি। বাগেরহাটের প্রধান নদ নদীগুলো হচ্ছে পানগুছি, মধুমতি, হরিণঘাটা, মংলা, বাংড়া, পাথুরিয়া, পশুর, ভৈরব, বলেশ্বরী, দরটানা, শিলা, ঘুষিয়াখালী প্রভৃতি। বাগেরহাটের গুণী মানুষদের মধ্যে রয়েছেন খান বাহাদুর, কিরণচন্দ্র রায়, অধ্যাপক মোয়াজ্জেম হোসেন, ডক্টর নীলিমা ইব্রাহিম, রুদ্র মোহাম্মদ শহীদুল্লাহ, আবু বকর সিদ্দিক, শেখ আমজাদ আলী, কথা সাহিত্যিক শরীফ খান, শামসুল আলম প্রমুখ। বন্ধুরা, আমরা পৌঁছে গেছি বাগেরহাটে। হাই ভিউয়ার্স, এখন বাজছে রাত 2টো। পৌঁছে গেছি বাগেরহাটে, ডিনার সেরে নিচ্ছি। আমাদের কপাল ভালো যে এত রাতে হোটেল খোলা পেলাম। চলুন খেয়ে নেওয়া যাক। ভালো লাগলো পুলিশ ইন্সপেক্টর আজিজ সাহেবের আন্তরিক সহযোগিতা। বন্ধুরা, আজকের মতো ঘুম। আজ বাগেরহাটে আমাদের প্রথম দিন, তাই সকালে উঠেই আপনাদের নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাগেরহাট শহরে। উদ্দেশ্য সকালের নাস্তা খাওয়া। সুন্দরবনের পাদপীঠে ভৈরব নদীর বুকে জেগে ওঠা চরটি আজকের বাগেরহাট। পীরে কামেল হযরত খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইহি সর্বপ্রথম এই অঞ্চলকে মানুষের বসবাসের উপযোগী করে তোলেন। হ্যাঁ, এই যে নদী, এর নাম ভৈরব, স্থানীয়ভাবে এর নাম দরটানা। বাগেরহাটের নামকরণে এই নদীর ভূমিকা অপরিহার্য। বলা হয় যে একসময় এই দরটানা নদীর বাঁকেই বসত নিত্যদিনের বাজার ও সাপ্তাহিক হাট। নদীর বাঁকে বসা এই হাটকে কেন্দ্র করেই এই অঞ্চলের নাম হয়ে যায় বাগেরহাট। এছাড়াও জেলার নামকরণ নিয়ে যে কাহিনী প্রচলিত আছে তা হলো, একসময় এই এলাকা ছিল ঘন জঙ্গলে ভরা, তাই এই অঞ্চল ছিল বাঘের বিচরণ ক্ষেত্র। আর এজন্যে ইংরেজরা এই অঞ্চলকে বলতো গার্ডেন মার্কেট বা টাইগার মার্কেট। সেই বাগেরহাট থেকে এই জেলার নাম হয়েছে বাগেরহাট। মধ্যযুগে এই অঞ্চলের নাম ছিল খিলাফতিবাদ। বাগেরহাটের ইতিহাসের সাথে আধ্যাত্মিক সাধক ও তুর্কি সেনাপতি পীর হযরত খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইহির নাম জড়িয়ে আছে। তিনি সুলতানি আমলে 1429 সালে বিশাল সেনাবাহিনী নিয়ে যশোর হয়ে বাগেরহাট আসেন এবং ঘন জঙ্গলে ভরা এই অঞ্চলকে তিনি আবাদযোগ্য করে তোলেন এবং এর নাম রাখেন খলিফাবাদ। 1863 সালে বাগেরহাট মহকুমা এবং 1984 সালে বাগেরহাট জেলায় উন্নীত হয়। বর্তমানে বাগেরহাটে রয়েছে 31টি কলেজ, 189টি মাধ্যমিক বিদ্যালয়, 859টি প্রাথমিক বিদ্যালয়, 475টি মাদ্রাসা, একটি প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউট, একটি ভোকেশনাল ইনস্টিটিউট, একটি শারীরিক শিক্ষা কলেজ, একটি বিভাগীয় যুব প্রশিক্ষণ কেন্দ্র, একটি হোমিওপ্যাথি কলেজ এবং 5টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান। এই জেলায় 2161টি মসজিদ, 518টি মন্দির, 20টি গির্জা, 19টি মাজার ও 8টি তীর্থস্থান রয়েছে। মহান মুক্তিযুদ্ধে বাগেরহাট 9 নম্বর সেক্টরের অধীন ছিল। সেক্টর কমান্ডার ছিলেন মেজর এম এ জলিল ও মেজর এম এ মঞ্জুর বীরোত্তম। বিউটিফুল বাংলাদেশ। বিউটিফুল বাংলাদেশ। বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, আমরা আপনাদের নিয়ে চলেছি বাগেরহাটের প্রতিষ্ঠাতা সাধক পুরুষ হযরত খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইহির মাজার দেখতে।
যারা মাজার জিয়ারতে আসবেন চাইলে এখান থেকে আগরবাতি, মোমবাতি, আতর ইত্যাদি কিনে নিতে পারেন। সুলতানি আমলে বাংলার একজন অসাধারণ কীর্তিমান সাধক পুরুষ হজরত খানজাহান আলী রাজুল্লাহ সালামের মাজার শরীফে আমরা এখন এসেছি বাগেরহাটে। এখানে আসার পরে বন্ধুরা আমার যেরকম মনে হয়েছে যে একটা অসাধারণ স্নিগ্ধতা, একটা পবিত্রতার ভাব বাতাসে ভেসে আসছে। আমার সাথে মনে হচ্ছে না আপনারাও সেটা উপভোগ করবেন, অনুভব করবেন। হযরত খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইহি কোনো কাল্পনিক গল্পের মহানায়ক ছিলেন না। একাধারে তিনি আরবি, ফার্সি ভাষা জ্ঞানের অধিকারী একজন নিষ্ঠাবান ধর্মগুরু, একজন কবি, সমাজসেবক, একজন সফল সেনাপতি, স্থাপত্যবিদ, রাষ্ট্রদূত, শাসক, রাজস্ব সচিব, একজন প্রধানমন্ত্রী, সর্বোপরি একজন ত্যাগী সাধক হিসেবে খান আল আজম উলুগ খান জাহান ছিলেন একজন পরিপূর্ণ কীর্তিমানব। বন্ধুরা, আমি এখন মাজারের সামনে, কিন্তু দেখতেই পাচ্ছেন আমি আর উপরে যেতে পারছি না, এখানে সীমাবদ্ধতা, কারণ মহিলারা উপরে যেতে পারবে না। আর তার সামনেই আমি দেখতে পাচ্ছি একটু তাবিজ দেয়া, পীর সাহেবের দেয়া দোয়া। এই যে অমর এই কীর্তিমান পুরুষের মাজারে শত শত বছর ধরে এভাবেই সাধারণ মানুষ তাদের শ্রদ্ধা জানাতে আসে। হযরত খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইহির প্রকৃত নাম ও বিস্তারিত সঠিক পরিচয় আজও জানা সম্ভব হয়নি। তবে মাজারের পাথরের গায়ে লেখা থেকে যতটুকু জানা যায় তা হল তার নাম খানুল আজম খান জাহান ও উলুগ খান জাহান। তিনি উলুগ নামক কোন এক তুর্কি পরিবারের সন্তান। তার নামের সাথে খানুল আজম উপাধি থেকে জানা যায় যে তিনি একজন সেনানায়ক ছিলেন। উলুগ খান জাহান আলী 1389 খ্রিস্টাব্দে তুগলক সেনাবাহিনীতে যোগ দেন। মাত্র 27 বছর বয়সে জৌনপুর প্রদেশের জাবিতান অর্থাৎ গভর্নর পদে নিয়োগ পান। 1415 খ্রিস্টাব্দে জৌনপুরের সুলতান ইব্রাহিম শর্কির নির্দেশে 60,000 সৈন্য নিয়ে বাংলায় আগমন করেন এবং 1418 খ্রিস্টাব্দে খান জাহান আলী বাংলার দক্ষিণ পশ্চিম অংশে ইসলাম প্রচার শুরু করেন। সুলতানি বাংলার ইতিহাসের সবচেয়ে উজ্জ্বল জ্যোতিষ্ক উলুগ খান জাহান 863 হিজরি অর্থাৎ 1459 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। বাগেরহাটের সভ্যতা বিস্তারকারী সেনানায়ক, শাসক দরবেশ খানজাহান আলী রহমাতুল্লাহি আলাইহি চিরনিদ্রায় শুয়ে আছেন। তারই খনন করা খানজানি দিঘির উত্তর পাড়ের এই সমাধিসৌধে। 600 বছরের ইতিহাস এই মাজার শরীফে যে কারুকার্যেই বোঝা যাচ্ছে, অসাধারণ। বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, আপনারাও আসতে পারেন যে কোনো সময় বাগেরহাটে আর দেখে যেতে পারেন অমর কীর্তিমান সাধক পুরুষ খানজাহান আলীর মাজার। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহুদূর। হ্যাঁ বন্ধুরা, এখানে মানুষ আসে পুণ্য লাভের আশায়। আর এই যে দেখছেন, এই মাজারের পাথরের গায়ে তেল ঢেলে তা আবার তুলে নিয়ে যাচ্ছে রোগ মুক্তির আশায়। এখন কথা বলছি হযরত খানজাহান আলী মাজারের খাদেম মোহাম্মদ আবু আলী ফকির তার সাথে। আসসালামু আলাইকুম, আপনি কেমন আছেন? উনি আসেন দিল্লি থেকে, সুন্দরবন ছিল, সুন্দরবন ছিল, সেই সুন্দরবনে উনি এই দেশে আবাদ করেন বা এই দেশের রাজনীতি করেন। তারপরে অলি আল্লাহদের যে সমস্ত কাজবাজ সেগুলো করেন, 360টা মসজিদ করেন, 3টি দিবি করেন। কানানি সাহেব এই দেশে উনি যখন আইছেন তখন এই দেশের বিরাট যুদ্ধ করতে এই জায়গায় ছিল, তখন বনদপি তাদের সাথে উনি যুদ্ধ করতেন, বিদ্রোহভাবে যুদ্ধ করে তারপরে আর কি ওনার কাছে মর্যাদা মানুষ। আর আপনার শাহমোহন মসজিদ, এই মাজার নারী যে মাজার আগেই করে দিচ্ছে, আজ 600 বছরের থেকে এই পর্যন্ত
এখনো আছে ইনশাআল্লাহ। যারা বাগেরহাট আসবেন তারা বাবার মাজার জিয়ারত করে যাবেন। গৌড় বাংলা খিলাফতাবাদের মুকুটহীন সম্রাট এই খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহে এমন সমাজ বিপ্লব ও কর্মের জোয়ার সৃষ্টি করে গেছেন যা হাজার বছরের জড়তা কাটিয়ে প্রায় 600 বছর পরবর্তী বর্তমান আধুনিক সভ্যতা গঠনের পথ দেখিয়েছেন। তার নির্মিত শত শত দিঘি, পুকুর, রাস্তা, মসজিদ, সরাই, বিভিন্ন স্থাপনা জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আজও মানুষের কল্যাণে ব্যবহৃত হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, এই যে কুমির দেখছেন এগুলি খানজানির দিঘির বাসিন্দা। এই কুমির সম্পর্কে জনশ্রুতি আছে যে খান জাহান তার খনন করা দিঘিতে দুটো কুমির ছেড়ে দিয়ে আদেশ করেন যে তার এই দিঘির পানি যেন কেউ অপবিত্র না করে, সেজন্য পাহারা দেওয়ার জন্য কুমির দুটোকে মোতায়েন করা হয়। হ্যালো ভিউয়ার্স, হযরত খানজাহান আলীর দিঘিতে যে দুটো কুমির ছেড়ে দেওয়া হয়েছিল, আমরা এই দুটো কুমিরকে দেখতে পাচ্ছি। সাধারণ মানুষরা এই কুমিরের কাছে অনেক মানতি করতে আসে, অনেক দোয়া চাইতে আসে। খান জাহানের ছেড়ে দেওয়া কুমির দুটোর নাম ছিল কালা পাহাড় ও ধলা পাহাড়। সেই কালা পাহাড় ও ধলা পাহাড় এখন আর অবশ্য বেঁচে নেই, এগুলো তাদেরই বংশধর। বন্ধুরা, আমরা এখন এসেছি খানজানির দিঘিতে। হাই ভিউয়ার্স, এই সেই হযরত খানজাহান আলী রাজুলামের সেই অতি প্রসিদ্ধ দিঘি। এই দিঘি পানির জন্য এখানকার অনেক মানুষজন এখানে আসে, এই পানি পান করে। আর এই পানি সত্যি আশ্চর্য সুমিষ্ট। অবশ্য এই দিঘিটি ঠাকুর দিঘি নামে বেশি পরিচিত। মাজারের ঠিক দক্ষিণ পাশে রয়েছে 360 বিঘা জমি জুড়ে ঠাকুর দিঘি। সে সময় প্রজাদের পানীয় জলের অভাব মেটাতেই এই দিঘি খনন করা হয়েছিল। এই দিঘি খনন করার সময় একটি বৌদ্ধ মূর্তি পাওয়া গিয়েছিল। সেটি অবশ্য বর্তমানে কমলাপুর বৌদ্ধ মন্দিরে রক্ষিত রয়েছে। দানশীল বীর ও প্রজা হিতৈষী খান জাহানকে দেশীয় হিন্দুগণ ভক্তি করে ঠাকুর বলত। তাছাড়া খান জাহানের প্রিয় বন্ধু পীর আলী মোহাম্মদ, পূর্বে তিনি ছিলেন ব্রাহ্মণ শ্রী গোবিন্দলাল রায়। খান জাহান রহমতুল্লাহ আলাইহে তাকে আদর করে ঠাকুর ডাকতেন। ধারণা করা হয় এসব কারণেই এই দিঘির নাম হয়েছে ঠাকুর দিঘি। বিউটিফুল বাংলাদেশ। বিউটিফুল বাংলাদেশ। আর আমরা এখন চলেছি দিঘির পশ্চিম পাড়ে 9 গম্বুজ মসজিদ দেখতে। হাই ভিউয়ার্স, হযরত খানজাহান আলী রাজুলাম বাগেরহাটে 360টি মসজিদ নির্মাণ করেছেন, আর এটি তার নির্মিত 9 গম্বুজ মসজিদ। প্রায় 600 বছর আগে নির্মিত এই 9 গম্বুজ বিশিষ্ট মসজিদটি দীর্ঘকাল জরাজীর্ণ অবস্থায় জঙ্গলে ঢাকা ছিল। কয়েক বছর আগে বাংলাদেশ প্রত্নতত্ত্ব বিভাগ এটিকে সংস্কার করে পূর্বের অবস্থায় ফিরিয়ে এনেছে। ধন্যবাদ প্রত্নতত্ত্ব বিভাগকে, কারণ মধ্যযুগীয় স্থাপত্য শিল্পের এমন ঐতিহ্যকে ধ্বংসের হাত থেকে তারা রক্ষা করেছেন। লাল ইটের তৈরি নিপুণ কারুকাজ সম্বলিত এই মসজিদের সৌন্দর্য অবশ্যই আপনাকে মুগ্ধ করবে। পর্যটকদের জন্য আরো ভালো হতো যদি এসব স্থাপনার সামনে এর ইতিহাস সম্পর্কে 2-4 কথা লেখা থাকত। এখানে এসে পরিবেশ দেখে মনে হলো এখানে এখন নিয়মিত নামাজ হয় না। সাহেব এই মসজিদটি নির্মাণের পরে একটি টিপসইয়ে স্বাক্ষর রেখে যান। আশ্চর্য, এই টিপটা অনেকখানি গেঁথে গিয়েছে পুরো এই স্তম্ভের ভেতরে। জনশ্রুতি আছে যে হযরত খান জাহান আলী মসজিদটি নির্মাণের পর কতটুকু মজবুত হয়েছে তা দেখার জন্য তিনি তার বৃদ্ধাঙ্গুল দিয়ে টিপ দেন। তো বন্ধুরা, স্থাপত্য শিল্পের এমন অপরূপ সৌন্দর্য দেখতে হলে আপনাকে আসতে হবে বাংলাদেশের দক্ষিণের জেলা বাগেরহাটে।
বিউটিফুল বাংলাদেশের বন্ধুরা, হযরত খান জাহান আলী রহমাতুল্লাহ আলাইহের মাজারে আসলে আপনি হেঁটে হেঁটে অনেক কিছু দেখতে পাবেন কাছাকাছি দূরত্বে, যেমন মাজার, ঠাকুর দেখি, কুমির, 9 গম্বুজ মসজিদ, 4 শালিকের কবর, জিন্দাপীর ইত্যাদি। হ্যাঁ বন্ধুরা, আমরা হাঁটতে হাঁটতে চলে এসেছি জিন্দাপীরের মাজার ও মসজিদ দেখতে। ধারণা করা হয় তার নাম ছিল সৈয়দ আহমদ শাহ। কথিত আছে তিনি অত্যন্ত গরম মেজাজের লোক ছিলেন। একবার জিদ করে পবিত্র কোরআন হাতে জীবন্ত কবরে প্রবেশ করেন, এরপর আর ফিরে আসেননি। অনেকের বিশ্বাস আজও তিনি কবরে কোরআন পাঠে মগ্ন আছেন। জীবন্ত অবস্থায় কবরে প্রবেশের জন্য তার নাম জিন্দাপীর। এই মাজার প্রাঙ্গণে মধ্যযুগীয় একটি মসজিদ আছে। আপনাদের ভালো লাগা মন্দ লাগা জানাতে আমাদের ফোন করবেন। আমাদের সেল নাম্বার 0171131749। এবার বিদায় নেবার পালা। দেখা হবে আগামী পর্বে। সে পর্যন্ত ভালো থাকবেন।